গ্রাম বাংলার সবুজের সমারোহে যে প্রকৃতি বেড়ে ওঠে, সেই প্রকৃতিতেই আমাদের মানব জীবন পথ পথ করে বাড়তে থাকে। তেমনই এক সবুজের সমারোহে যে মানুষটি পৃথিবীতে এসেছে, তার নাম সবুজ। ভালো নাম আনোয়ার হোসেন সবুজ। সে ফুলগাজী উপজেলার এক প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। আমরা তার এক হৃদয় বিধারক ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে কথা বলব। পুরো ঘটনাটি শুনলে মন্ত্রমুগ্ধের মতো যদি আপনারা বিষয়টি শোনেন, সত্যি শিহরিত হয়ে ওঠার মতো গল্প। তো আমরা অন্য কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি গল্পের দিকে চলে যাই। এটি একটি বাস্তব জীবনের গল্প সবুজের। তো সবুজ কেমন আছেন? আমরা যেটুকু জানতে পেরেছি আপনার কিছু সমস্যার কথা, অনেকগুলা মাধ্যমে কথা বলেছেন, সেটা সূত্র ধরেই আপনাকে আমরা খুঁজে পেয়েছি। আপনার বর্তমানে বয়স কত? 30 বছর। 30 বছরের জীবনে আপনার অনেক চড়াই উঠাই পেরিয়েছে, এখনো বয়ে যাচ্ছে। আপনার একটা ঠিকানা নেই, আপনি বলা চলে এক ভূমিহীন পরিবারের মধ্যেই বড় হচ্ছেন, আপনার নিজের ভূমিও নেই। দর্শক, আমরা যে গল্পটির কথা আসলে বলতে গিয়ে বারবার প্রচোট খাচ্ছি, সেটি হলো সবুজের যে একটা পরিচয়, এই রাষ্ট্রের মধ্যে তার যে একটা জন্মগত অধিকার, একটা নাগরিক অধিকার। একটা মানুষ তার নাগরিকত্ব পায় দুটো অধিকারে, একটা হলো জন্মগত অধিকার আর একটা হলো নাগরিকত্ব অধিকার। কারণ আমরা জানি না সবুজ কোন অধিকারে মানুষের কাছে বারবার গিয়ে ধর্ণা দিয়েও সে তার অধিকার ফেরত পাচ্ছে না। মানুষের যে মৌলিক চাহিদা 5টি, সে 5টির জন্য মানুষ সীমান্ত পেরিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে দীর্ঘ সময় লড়াই করে যায়, আবার সফলও হয়। কিন্তু সবুজ 30 বছরের জীবনে এই লড়াই সংগ্রামে সফল হতে পারছে না। কেন পারছে না? এর দায় কি রাষ্ট্রের, সমাজের? এই প্রশ্নটি সমাজের সকল মানুষের কাছে থাকবে। আমরা যতটুকু জানি, এই সবুজ তার মায়ের বিষয়টা নিয়ে অনেকের কাছে গিয়েছে, কিন্তু কোথাও সেটি ফলপ্রসূ হয় না। সবুজ যখন দুনিয়াতে আসলো, ঠিক তার আগেই সমাজপতির পরিচয় কিছু লোক এক সালিশি বৈঠকে বসে সেখানে আরেকটি নির্মম ঘটনার জন্ম দেয়, যেটি আমরা এই সমাজ মানতে পারি না। আসলে কেন আমরা এই সমাজপতিদেরকে কিভাবে লালন করি, কেনই বা তাদের কথা শুনি? যাই হোক, আমরা পুরো ঘটনাটি আমরা সবুজের মুখেই শুনবো, কিভাবে কি হলো বলো। আমার আম্মা হচ্ছেন শারীরিক প্রতিবন্ধী। উনি আপনার একে হচ্ছে খাটো আর কাজকাম করতে পারে না। তো ওনার এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে আমাদের এলাকার এক লোক ওনার সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়। এতে করে আমি যখন আমার মার গর্ভে যাই, ওই লোক অস্বীকার করেন যে এই সন্তান আমার না। ডাইরেক্ট এইভাবে বলেন যে সন্তান আমার না। আর আমার মার যে ফ্যামিলি, মানে আমার নানু বা আমার মামা, ওনারা আর্থিকভাবে একবারে দুর্বল ছিলেন। ওইভাবে আইনি লড়াই করে বা তাদের সাথে কথা বলে কোনো কিছুতে পারছে না। পরবর্তীতে সমাজের লোক ওনাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে যে এরকম একটা ঘটনা হয়ে গেল এলাকায়, এটা সমাজের জন্য একটা কলঙ্ক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যিনি আমার বাবা, মানে আমার মা যাকে, মানে আমার আম্মুকে আমি জিজ্ঞাসা করছি আমার বাবাকে, উনি বলছেন উনি এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করেন, চলাফেরা করেন, কিন্তু আমার মাকে সমাজের লোক বা আমাদের ফ্যামিলির যে অন্য লোকগুলা ছিল তাদেরকে চাপ প্রয়োগ করতে থাকে, বা সমাজ থেকে বের হয়ে যাও, তোমার মেয়ে এরকম ঘটনা ঘটালো কেন,
কিন্তু যে ঘটাইছে তার বিরুদ্ধে ওরকম কোনো পদক্ষেপ নেয় নাই। পরে আমার আম্মু তো, উনি শারীরিক প্রতিবন্ধী, উনি তো আর কিছু করার নাই, উনি যেহেতু অসহায় মানুষ, তো উনি আমার যে নানু, ওনারা বলে যে এখন কি করার, ভুল আমার হোক আর যারই হোক, ঘটনা তো ঘটে গেছে, এটা তো একটা সমাধানের প্রয়োজন। তো সমাধানের জন্য আমার নানু আপনার ওই এলাকার যে চেয়ারম্যান, ওনার নাম ছিল মজালক চেয়ারম্যান, উনি এখনো বেঁচে আছেন। তো মজালক চেয়ারম্যানের স্মরণ মানে ওনার কাছে যায় বিচারের জন্য। তবে দুঃখজনক হলেও সত্য, ওনারা ওই দিন ন্যায় বিচার পায়নি। কেন পায়নি? কারণ বর্তমান সমাজ ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা, এটা আসলে এখানে দুর্বলের উপর সবলের অত্যাচার চলে, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা চলে, শাসিতের উপর শাসকের অবিচার। এখানে ন্যায় বিচারটা মূলত তারাই পায় যাদের অর্থ কড়ি আছে, কিন্তু যারা হতদরিদ্র আমাদের মতো, যারা নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত, তারা কখনো ন্যায় বিচার বর্তমান সমাজ ব্যবস্থায় বা রাষ্ট্র ব্যবস্থায় পাওয়ার আশা রাখে না। এটা তারা স্বপ্নেও ভাবতে পারে না, যেটার বাস্তব উদাহরণ আছে। কিভাবে? যখন চেয়ারম্যানের কাছে বিচারটা চাইলেন, চেয়ারম্যান মেম্বার সমাজের লোক মিলে আমার বাবা নামের যে নরপীর, ওকে আমি আমার বাবা হিসাবে আমি আমার বলতে ঘৃণা লাগে। কারণ যে লোক আজকে 30 বছর বয়সে, আমি একই এলাকায় বড় হয়েছি, একই এলাকায় গেছি, আমাকে একটা চকলেট বা কখনো ভালো আছোস কিনা এই প্রশ্নটাও তার করার মতো সেই ওই অনুভূতিটুকু তার কাজে লাগে নাই, তো তারে আমি বাবা হিসাবে বলতে রাজি না, সে একটা নরপশু। একটা সবুজ, আপনাকে আমি এখানে থামাই। সেটা হলো, আপনি যে বললেন যে নরপশু, এই নরপশুকে কেন্দ্র করে তৎকালীন সময়ের চেয়ারম্যান একটা সালিসের আয়োজন করে সুবিচার পাওয়া যায়নি। সেই সুবিচারে কি রায়টা হয়েছিল? সেই সুবিচারের দর্শক, এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হলো এই সবুজ রাষ্ট্রকে কি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। যদি একটু আমার বিশেষ করে আমার গায়ের পশম শিহরিত হয়ে উঠেছে। রাষ্ট্রকে উনি প্রশ্ন করেছে, এই দায় কি রাষ্ট্রের নয়? তিনি প্রশ্ন করেছেন, এই সমাজ ব্যবস্থায় শোষিতের উপর শাসিতের যে একটা শাসন চলে, দুর্বলের উপর যে একটা সবলের শাসন চলে, সেটার উপর ভর করে উনি ভিতরের মধ্যে হৃদয়ের বিংড়ানো যে দুঃখবোধটুকু উনি আজকে প্রকাশ করছেন আমাদের মাঝে, সেটি রাষ্ট্রকে ইঙ্গিত করে বলছেন। নিশ্চয়ই রাষ্ট্রের কিছু করণীয় আছে এক্ষেত্রে। হ্যাঁ, বলুন। তো ওখানে চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, আর সমাজের লোক ছিল যারা ওই টাইমে সমাজ পরিচালনা করত। ওনারা আমার ওনাকে আমি বাবা তো বলতে চাচ্ছি না, ওনাকে 10,000 টাকা জরিমানা করে। ওই 10,000 টাকা জরিমানা, ওখান থেকে যারা বিচার করছেন, আমি যতটুকু জেনেছি ওই টাকা থেকে ওনারা কিছু ভাগ বাটোয়ারা নিয়েছেন। নেয়ার পরে আমার তো একটা পরিচয় আছে, আমার পিতৃ পরিচয়। আপনার জন্মের আগে সালিশটার মধ্যে 10,000 টাকা জরিমানা হয়, সেখান থেকেও কিছু অংশ টাকা সালিশদারেরা খেয়ে ফেলেছে, আর বাকি টাকা দিয়ে আমি, আমার মা যেহেতু উনি অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী, আমি সিজারে জন্মগ্রহণ করি, ওই টাকাটা সিজারে ব্যয় হয়ে যায়। ওখান থেকে আর অবশিষ্ট কোনো টাকা, তার মানে কি আমরা ধরে নিতে পারি আপনার জন্মের পরিচয়টা মাত্র 5,000 টাকা ধরা যায়? আচ্ছা, বলেন। 10,000 টাকা জরিমানা করে। পরবর্তীতে আমার নানু, এরপরে আমাদের এলাকায় অনেকে বলছে যে ওকে নষ্ট করে ফেলো, অথবা জন্মের পরে কাউরে দিয়ে দিতে। ওই আমার আম্মা বলছেন যে আমি এরকম কিছু করবো না, ভুল আমার হোক আর যারই হোক, যেহেতু হয়েছে আমার সন্তান, আমি যেভাবে পারি ওকে লালন পালন করে আমি বড় করব।
তো আমার আম্মু আমার নানু আমাকে 9 বছর পর্যন্ত দেখাশোনা করেন, যেহেতু আমার মা প্রতিবন্ধী ছিলেন। যখন আমার নানু মারা যায়, আমাকে দেখাশোনা করার মতো এরকম আর কেউ ছিল না। আপনার নানা নেই? নানা মারা গেছেন। পরে এবার আমার আম্মু চিন্তা করলো কি করব এখন। তো উনি ভিক্ষা করে, আমাদের এলাকায় একটা দোকানদার ছিল, নাম হচ্ছে ভুট্টু সাহেব, ভুট্টু ভুট্টু বলা হয়। উনি পাইকারি দোকান, আর উনি চকলেট বেচতেন, চকলেট আচার এগুলা। তো ওনার থেকে নিয়ে আমার মা গ্রামে গ্রামে ফেরি করতেন, বিক্রি করতেন। বিক্রি করে ওইখান থেকে যে লভ্যাংশটা ছিল ওইটা দিয়ে আমাকে চালাইতেন, বা গ্রামের কেউ অসহায় এতিম ভেবে আমাকে বা আমার মাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতো, ওইটা দিয়ে আমার ভরণ পোষণ চলতো। যখন আমার মা দেখলো যে আর ওনার দ্বারা সম্ভব না, কোথা থেকে এক লোক আসলো, বললো যে আপনার ছেলেটাকে ঢাকায় দিয়ে দেন, ও ভালো থাকবে, খাবে, আপনার জন্য মাস শেষে হয়তো কিছু টাকা পাঠাবে, ওটা দিয়ে আপনিও সুন্দর চলতে পারবেন। তো আমার মা বললো তাইলে তো ভালোই হয়, আমার ছেলেটাও ভালো থাকলো, মাস শেষে আমার জন্য কিছু টাকা পাঠালে হয়তো আমিও ভালো থাকলাম। আচ্ছা, ঢাকা গেলেন আপনি, এখানে আপনাকে আরেকটা বিষয় বলি। এই যে সালিসি বৈঠক, রায়, বিচার ব্যবস্থা, তারপরে গিয়ে আপনি বড় হলেন আস্তে আস্তে, আজকে আপনার বয়স 30 বছর। আপনি এই বিষয়টা জানতে জানতে তো আপনার মিনিমাম 5-7 বছর লেগেছে। তখন আপনি জানার কিভাবে জানলেন? সমাজের লোকজনই কি আপনাকে জানিয়েছে, নাকি আপনি পরিবার থেকে বা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আপনি এই বিষয়টা জানছেন? এটা আমি জানছি সমাজের থেকে সর্বপ্রথম, কারণ আমার মা তো এটা প্রকাশ করতে রাজি ছিল না আমার কাছে। সমাজের লোক অনেকে বলতো, "এই, তোর এই এলাকায় কি, তোর কীর্তি পরিচয় নাই।" অনেকে অনেক ধরনের কথা বলে, যে তোর মার বিয়ে হয় নাই। আবার অনেকে বলতো তোর বাপ তো ওই। তখন একদিন আমি আমার মাকে প্রশ্ন করি যে আসলে আমার বাবা কি। আমার মা বলছে মারা গেছে। পরবর্তীতে একদিন রাগে বাড়িতে ঘরের জিনিসপত্র ভেঙে ফেলাই, কারণ মানুষ যখন এগুলো আমাকে বলে তখন আর আমার মাথা ঠিক থাকে না। ঘরের জিনিসপত্র ভাঙি, পরে উনি কাঁদতে কাঁদতে আমাকে বললো যে এই ঘটনা এইভাবেই ওই তোর বাপ। ওই দিন থেকে আমি বিষয়টা একবারই ক্লিয়ার করি। দর্শক, নিদারুণ এক গল্পের নাম হলো সবুজ। আসলে একটু আগে আমি যেটা বলছিলাম, প্রকৃতির সবুজের সমারোহে একটা মানুষ বেড়ে উঠে, কিন্তু নামে তার সবুজ হলো, সে সবুজের ছোঁয়া পায়নি। সে তার মাকে বলেছিল, মাও তার সদুত্তরটা হতে দিতে পারেনি। সে মা প্রতিবন্ধী, গ্রামের এক দোকান থেকেই কিছু চকলেট, আচার এগুলো নিয়ে ফেরি করে বিক্রি করতো। সেটা দিয়ে তার সংসার চালাতো, সন্তানটিকে আস্তে আস্তে বড় করতো। কারো পরামর্শ হতো সে সবুজকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো। ঢাকায় গিয়ে সে কিছু টাকা মায়ের জন্য পাঠাবে, এই পরামর্শটাকে মায়ের থেকে আড়াল করে রাখা হলো। মাও তার দুঃখটাকে ভোলার চেষ্টা করেছে, সন্তানও তার দুঃখটাকে চাপা দেওয়ার জন্য হয়তো বা চেষ্টা করেছে। আসলে কি দুঃখটা চাপা দেওয়া যায়? এই প্রশ্নটুকু সমাজের কাছে আমাদের থাকবে। বলুন, ঢাকায় গিয়ে তারপর ঢাকায় যাওয়ার পরে আমাকে যে বাসায় কাজে দেয়, ওখানে আমার উপরে নির্যাতন করে। কারণ আমি তো তখন ছোট ছিলাম, আমাকে দিয়ে কাপড় ধোয়ায়, ঘর মোছায়, হাতরা দায়। আমার হাতে এখনো দাগ আছে, ভাতের ভাত রান্না করতে যে এই যে দাগ ছিল। এটা সহ্য না করতে পেরে, যেহেতু আমি তখন ছোট ছিলাম, আমি চিন্তা করতাম কি রে, আমার সমবয়সী যারা, এরা দেখি মাঠে যে ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ বাবার সাথে ঘুরে, কেউ মার সাথে পার্কে যায়, আমার এরকম কেন? পরবর্তীতে আমি ওখান থেকে পালিয়ে যাই, ওই নির্যাতন সইতে না পেরে। তারপরে আমি ঢাকা মৌচাক মার্কেট, ওইখানে বেওয়ারিশ হিসাবে, মানে ঢাকা শহরে ফুটপাতে যেরকম মানুষ থাকে না, ছেলে পেলে, ওরকমই ছিলাম কয়েকদিন, হয়তো 5-6 দিন। থাকার পরে
ওই মৌচাক মার্কেটের যে ছিল আপনার সিকিউরিটি গার্ড, ও মানে আমারে হঠাৎ করে নতুন দেখছে, দেখার পরে আমারে বললো যে কোথা থেকে আসছো বা তোমার বাড়ি কোথায়। তো আমি ওকে বিস্তারিত বলি, বলার পরে ওর ভিতরে একটু মানবতা জাগ্রত হয়। ওই মার্কেটের একজন স্টাফকে বলে যে এই ছেলেটা খুবই অসহায়, দেখেন ওকে দিয়ে কিছু করানো যায় কিনা বা কোথাও দেয়া যায় কিনা। তো উনি আমাকে এক মহিলার কাছে দেন। মহিলা ওনার বাড়িতে নেয়। ওই মহিলাও অত স্বাবলম্বী ছিল না, ওদেরও অভাব অনটন। ওনার স্বামী ওনাকে চাপ প্রয়োগ করে যে আমরা চলতে কষ্ট হয়, আবার তুমি কাকে নিয়ে। তো পরবর্তীতে ওই মহিলা আমাকে মিরপুর 10 নম্বরে আরেকজনের বাসায় কাজে দিয়ে দেয়। দেওয়ার পরে ওখানেও আমি প্রায় 2-3 বছর ছিলাম। 2-3 বছর না, আরো হয়তো একটু কম হবে। থাকার পরে আমাদের এই দরবারপুরের একজন মহিলা ওনার স্বামী নিয়ে থাকতো ওই মিরপুর 10 নম্বরে। আর আমাকে যে বাড়িতে কাজে দিচ্ছিল ওই বাড়িটা ওনাদের নিজস্ব বাড়ি, তো ওইখানে ওনারা ভাড়া থাকতো। তো ওনাদের সাথে কথায় কথায় উঠছে যে তোমার বাড়ি কোথায় বা ঘর কোথায়। বিস্তারিত জানার পরে উনি আমাকে চিনে ফেলেন। চিনার পরে উনি আমাকে ওখান থেকে নিয়ে ওনার ভাগ্নির বাড়ি ছিল আপনার ঢাকা যাত্রাবাড়ি শনি একটা 7 তলা বিল্ডিং, ওনাদের নিজস্ব বাড়ি, ওনার ভাগ্নির বাড়িতে দেয়। দেওয়ার পরে ওনারা খুব ভালো মানুষ ছিলেন। তো ওখানেও টুকটাক একটু ইয়া হতো। আর আমি তখন চিন্তা করি আমার জীবনটা কি এইভাবে কেটে যাচ্ছে, মানুষের বাসায় বাসায় কাজ করতে করতে। পরে আমি তো মানে বাড়িতে যাওয়ার আমার একটা ইয়ে আসে যে আমি দেখি বাড়িতে কোনো মতে যাওয়া যায় কিনা। ওনারাও মানে আমাকে বাড়িতে পাঠাবে বা ইয়া করবো এরকম কোনো আগ্রহ প্রকাশ করে নাই বা ইয়া না। তো ওখান থেকে আমি পালাই যাই। পালাই যাওয়ার পরে ওখান থেকে আবার আমি ঢাকা মুরগাপাড়া ইয়া সোনারগাঁ যাত্রাবাড়ি থেকে হাঁটতে হাঁটতে ওইখানে যাই। রাতের প্রায় 2টা। ওইখানে দুইটা ইন্ডাস্ট্রি ছিল, একটা চৈত্রী ইন্ডাস্ট্রি আর একটা সুবন ইন্ডাস্ট্রি। ওই জায়গাটায় আমি যাওয়ার পরে আর আমার পা চলে না, যেহেতু ছোট ছিলাম, এত দূর হাঁটা আমার জন্য কষ্ট হয়ে যায়। পরে ওখান থেকে আবার এক লোকের সাথে আমার দেখা হয়। তো ওনাকে আমি বিস্তারিত বলি যে এই সমস্যা। উনি আমাকে ওই জায়গায় একটা চা দোকানে কাজে দেয়। চা দোকানে কাজে দেওয়ার পরে ওই চা দোকানে আমি দীর্ঘদিন কাজ করি। ওইখানে আমাকে নির্যাতন করা হয়, যেহেতু চা দোকান। ওই জায়গায় এক কুমিল্লার লোকের সাথে আমার পরিচয় হয়, ওনার নাম হচ্ছে আরবি। তো উনি ওই গার্মেন্টসে চাকরি করতেন, আর ওনার যে সুপারভাইজার ওনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, কারণ উনি ওই দোকানে চাটা খাইতে আসলে ওনার চায়ের কাপ টাপ ওগুলো আমি পরিষ্কার মানে ভালো করে ধুয়ে দিতাম। যাওয়ার সময় তো আমাকে 10 টাকা 20 টাকা দিয়ে যেত। তো একদিন আমাকে কথায় কথায় জিজ্ঞাসা করে আপনার বাড়ি কি। আমি ওনাকে বিস্তারিত বলি। বলার পরে উনি বলে যে আপনি কি লেখাপড়া করবেন। আমি বলছি সুযোগ পাইলে করবো ইনশাআল্লাহ। তো উনি বলছে আচ্ছা। তো উনি তো সুপারভাইজার ছিলেন, ওনার গার্মেন্টসের একজন ওয়ার্কার ওই যে আর্জুন, ওনাকে বলে যে ছেলেটাকে দেখো কোনো কিছু করা যায় কিনা ওর জন্য। তো ও বলছে ঠিক আছে, ওরে আমার বাড়িতে নিয়ে যাই, আমার ভাইয়ের মতো ওকে লেখাপড়া বা যাই করানোর করাবো।
তো উনি বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও, আর লেখাপড়ার খরচ লাগলে আমিও কিছু দিলাম, তুমিও কিছু দিলা। তো মানুষ তো, তো ওখানে যাই। আমি তো তখন ছোট, আমি তো আর অত কিছু আমার মাথার মধ্যে নাই যে আমার লেখাপড়া করলে আমি আরো সামনের দিকে আগাইতে পারবো। ভাই আমার তখন মাথার মধ্যে একটাই টেন্ডেন্সি যে আমি কিভাবে আমার বাড়িতে যাব, আমার মার কাছে দেখা করি। তো ওনাদের বাড়িতে অনেকদিন থাকি। আমি যতটুকু লেখাপড়া করছি বা যতটুকু পড়তে পারি, এটার সম্পূর্ণ অবদান হচ্ছে ওই আর্য বা ওই লোকে। হ্যাঁ, এটার পুরো অবদানটাই আচ্ছা, ওনার। এই ফাঁকে যে আমি একটু আপনাকে থামাই, সেটা হলো আপনি ঢাকা গেলেন, ঢাকা থেকে আপনি মৌচাক মার্কেটে একটা এই, সিঁড়ির উপর পড়ে আসলেন ভবঘুরের মতো। তারপর সেখানে এক সিকিউরিটি গার্ড আপনাকে আরেকটা মহিলার হাতে তুলে দিল, মহিলা তার বাড়িতে নিয়ে গেল। সেখান থেকে আবার মিরপুর থেকে আবার এই দরবারপুরের এক লোকের সাথে পরিচয়, উনি আবার ভাগ্নির সাথে, ভাগ্নির কাছে দিয়ে দিলেন যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি থেকে আপনি সেখান থেকে আবার নিজের মায়ের সাথে দেখা করার জন্য একটা পরিকল্পনা আসলেন। সেখান থেকে আপনি পালিয়ে আসলেন কোথায়, মুদ্রাপাড়া সোনারগাঁয়ে। তো সেখান থেকে আপনি গার্মেন্টসের এক সুপারভাইজার প্রকার গার্মেন্টস ওয়ার্কার বলতে বলি আমরা, আর্যুর সাথে পড়েছে। সে আর্যুর হাত ধরে আপনি আসলেন আবার কুমিল্লা। কুমিল্লাতে আসে আপনি আপনার লেখাপড়া চালিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার মনের মধ্যে যে যন্ত্রণা, জি। মায়ের সাথে দেখা করার যে বেকুলতা, সেটি আপনি কখনোই ভুলতে পারছেন না। না। এরপরে ঘটনা বলুন। পরে এবার ওই যে আর্য, ওনার দুইটা ভাই ছিল ছোট ছোট, আমিও তখন ছোট ছিলাম। ওর আম্মু আমাকে ধরেন ওনার সন্তানের মতো লালন পালন করতেন। বাসায় কিছু পাকাইলে সবার আগে আমাকে দিতেন। তো ছেলেগুলা তো ছোট, ওরা ওইভাবে বুঝতো না, মাঝে মধ্যে আমার গায়ে একটু হাত দিত। তো আমি ওইটা সহ্য না করতে পেরে আমি ওখান থেকে পালাই যাই। আমার উদ্দেশ্য হলো খালি বাড়িতে যাওয়া। ওখান থেকে পালানোর পরে এবার আমার এই কুমিল্লা ওনাদের পার্শ্ববর্তী গ্রামে একজন বিএনপির নেতা, ওনার নাম হচ্ছে বশির। ওনার সাথে ওনার সোমেল ছিল, আবার ওনাদের মাছের ফিশারি ছিল, ব্যবসায়ী আর কি। ওনার দোকানের সামনে শুয়ে আছি, রাত্রে হুন্ডা নিয়ে আসছে। আসার পরে আমার জিজ্ঞাসা করে এই কোথা থেকে আসছি, এখানে কি? পরে আমি কান্দা দিছি। কান্দার পরে ওনার মানে ফিরে কানলো। পরে আমার বলে যে আসলে ঘটনা কি বিস্তারিত। ওনারে বলার পরে ওনার যে সহকর্মী বা ওনার যে ভাই ব্রাদার ছিল, ওনারা বলে আপনার তো কর্মসংস্থানের অভাব নাই, চাইলে ওকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। তো উনি বলছে ঠিক আছে। উনি ওনার এলাকায় নিয়ে যায়, নিয়ে ওনার কার্পেন্টারের দোকান ছিল, কাঠ 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 মিস্ত্রি, ওখানে ওখানে দেয়। দেওয়ার পরে ওখানে অনেকদিন কাজ করলাম। যেহেতু ছোট, ওইভাবে কাজ শিখতেও পারি না। তো হঠাৎ করে একদিন আমার মাথার মধ্যে আসলো, মানে একবার বেকুল হইলাম বাড়িতে আসার, আমার বাড়িতে এবার যাইতেই হবে যেভাবে। তো আমি ওনাকে বললাম যে কাকা, উনি আমাকে সন্তানের মতো দেখতেন, যে কাকা যেভাবে হোক আমাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। মানে আপনি যে ঢাকায় গেলেন, এরপরে যে কুমিল্লা পর্যন্ত আসলেন, এই সময়টা কত, 3-4 বছর হয়ে গেছে? আমার সর্বমোট 7.5 বছর পর আমি বাড়িতে আসি। 7.5 বছর। আচ্ছা, এই 7.5 বছরের পরে বাড়িতে এসে মাকে পেয়েছেন? জি পাইছি। তখন মা তো অনেক অসুস্থ। তখন তখনকার ঘটনাটা একটু যদি তুলে বলেন। তখন মায়ের অনুভূতি কি, আপনার অনুভূতি কি মাকে পেয়ে? তখন উনি আমাকে বললো যে তুমি কি বাড়ি চিনো নাকি, তুমি তো আজকে এত বছর এখান থেকে ওইখানে, ওখান থেকে এখানে এইভাবেই ঘুরতেছো। আমি বলছি আমি ওই যে বসিরের লোকজন বলছে। না, ওই বশির আঙ্কেল। আচ্ছা, উনি খুব ভালো মানুষ। উনি বললো যে তুমি তো এইভাবে ঘুরতে হবে, তুমি কি বাড়ি চিনবা? আমি বলছি আমার যতটুকু মুখস্থ আছে আমি অতটুকুর মধ্যে যে দেখি হয় কিনা। আপনি যে 7.5 বছর পরে বাড়িতে আসলেন, আপনি ঢাকা গেছিলেন কত বছর পরে, কত বছর বয়সে? 10-12 এরকম হবে, 10। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি 17-18 বছর বয়সে বাড়ির দিকে আবার হ্যাঁ দেখ।
পরে ওনার মাছের ফিশারিতে একজন লোক কাজ করে, ওনারে বলছে যে ও যে ঠিকানা বলে ওই ঠিকানায় নিয়ে যাও, ওর মারে পাইলে ওর মার হাতে ধরাই দিয়ে আমার সাথে কথা বলাই দিবে, আর না পাইলে ওরে নিয়ে আসবে। তো উনি প্রথমে আইসা ফেনীতে অনেকক্ষণ ঘুরি, মানে ঠিকানায় মিলে না, কিভাবে কি করবো। হঠাৎ করে আমার মনে হলো যে মুন্সিরহাট। এবার মুন্সিরহাট যে দুইটা হইয়া গেছে এটা আর আমি জানি না। তো নতুন মুন্সিরহাট গেছি গে, ওখান থেকে এবার মুন্সিরহাট এসে আর কোনো পরে বললাম যে এটাও তো না, কারণ আমাদের মুন্সিরহাটে তো একটা হাসপাতাল আছে, এই মুন্সিরহাট না। পরে একজন বললো যে মুন্সিরহাট আরেকটা আছে সামনে। পরে এখানে আসি, আসার পরে আচ্ছা দর্শক, আমরা এখানে একটু ওনাকে থামাই। সেটা হলো মুন্সিরহাট পর্যন্ত এসে উনি ওনার গ্রামের দিকে গেলেন। গ্রামের ঠিকানাটা আমরা এখানে একটু সঙ্গত কারণেই একটু উজ্জ্বল রাখলাম। সেটি হলো উনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওনার মায়ের সাথে দেখা হলো। তারপরে বলেন। তারপরে মুন্সিরহাটে একজন রিক্সাওয়ালার সাথে পরিচয় হয়, উনি আমাকে দেখে চিনে ফেলে, আমিও চিনে ফেলি ওনাকে। উনি আমাকে চিনে না, আমি চিনি, সরি। ওনার নাম ছিল, নামটা আমি বলবো না থাক। তো উনি বললো তোমার আম্মু এত বছর তোমারে খুঁজতেছে, পায় না, ওটা উঠো উঠো, রিক্সাতে উঠো। উনি ওনার রিক্সা করে আমাকে বাড়িতে নেওয়ার পরে তো বাড়িতে কান্নাকাটি, আমার মা, আমার মামা সবাই, মানে এত বছর পরে বাড়ি দিয়েছে। আমার গ্রামের এমন কোনো লোক বাকি ছিল না যে আমাকে দেখতে যায় না বাড়িতে। তো এইভাবে গ্রামে ওই যে বসিস যিনি বাড়িতে পাঠাইলেন, ওনার সাথে আবার আমার মা সাথে কথা হয়। আমার মা বলছে বাবা যাওয়ার হয়েছে, আমি আর ওকে কোথাও দিতে চাচ্ছি না, কেননা ওকে দিয়ে আমার জীবনটা এইভাবে এইভাবে নষ্ট হয়ে গেছে, আর বাকি জীবনটা যেইভাবে আছি ওকে নিয়ে বাঁচছি। আপনাকে যেহেতু পাঠাইছেন, যেভাবেই হোক আসছে, এর জন্য আপনি প্রতিদান আল্লাহর কাছে পাবেন। তো ওনার মনে কষ্ট, যে মনে কষ্ট না, উনি আমাকে যেদিন বাড়িতে পাঠায় ওদিন উনি হুন্ডা দিয়ে আমাকে বাজারে দিয়ে যায়, মানে ওনাদের যে বাজার বাস পর্যন্ত, উনি হুন্ডা থামাইয়া দুইবার কাঁদছে আমার জন্য। ওই যে বসির, উনি বিএমপি করতেন। ভালো মনের মানুষ ছিলেন বিজয় আমাকে বাড়িতে পাঠিয়েছেন বা আমার মার সাথে যোগাযোগ করছেন। এখনো ওনার সাথে আমি যোগাযোগ করি মাঝে মধ্যে, যখন আমার বেশি মন খারাপ থাকে বা এলাকায় কিছু ভাল লাগে না, তখন যাই ওনাদের এলাকায় ঘুরে আসি। উনিও নিজের সন্তানের মতো গেলে আদর করে ওনার মা, তারপরে ওনার ওয়াইফ, ওনার মেয়ে আছে, ওনার ছেলে আছে, ওরাও আমাকে ভাইয়ের মতোই সম্বোধনা করে। এভাবে জীবনটা এখন চলছে। আপনি আর যান নাই তাহলে, মানে বাড়িতেই পার্মানেন্টলি বিয়ে করেছেন? বিয়ে করছে, ছেলে সন্তান? মেয়ে দুইটা। দুটো মেয়ে। দর্শক, এই সবুজের বয়স 30 বছর। এই 30 বছর বয়সে 30 বছর জীবনের গল্প কি 30 মিনিটে শেষ হবে নাকি আর একটু বেশি লাগবে? আসলে আমরা প্রতি মুহূর্তে মানুষগুলো সংগ্রামী মানুষ, সংগ্রাম করি আমরা বেঁচে থাকতে হয়। কিন্তু যে সংগ্রামটি সবুজ করে যাচ্ছে তার জন্মের অধিকারের জন্য, আমরা যতটুকু জানি সবুজ তার জাতীয় পরিচয়পত্রটুকু বানাতে পারে না। তার এটার জন্য তার দুটো মেয়ে পর্যন্ত, এই যে সামনে যদি স্কুলে ভর্তি করাতে হয় তখন তার এনআইডি কার্ডের জন্য সেখানে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে রাষ্ট্র ব্যবস্থা একটা মানুষের সংগ্রামী জীবনের গল্পকে এখানে কি থামিয়ে দেবে? নাগরিক হিসেবে সে কি তার এই প্রাপ্তিটুকু পাবে না? এই প্রশ্নগুলো থেকেই যাবে। মানুষ যতদিন থাকবে এই প্রশ্নগুলো, সবুজ যে প্রশ্নগুলো সমাজকে দিয়ে যাবে, রাষ্ট্রকে দিয়ে যাবে, সেটি থেকে যাবে। সবুজ 30 বছর থেকে আরো যদি তার জীবদ্দশায় আরো বেঁচে থাকে তখন এই প্রশ্নগুলো থেকে যাবে। তার মেয়েগুলোকে বড় হবে, কিন্তু তার এই জীবনের গল্প 30 মিনিট বা 1 ঘন্টায় শেষ হওয়ার নয়।
আমরা এই 30 মিনিট ধরে যে সবুজের গল্পটুকু আমরা শুনেছি, সেটি কোনো বানানো গল্প নয়, এটি জীবনের বাস্তবতা। সবুজের সমারোহে অনেক কিছুই বেড়ে ওঠে, প্রকৃতি বেড়ে ওঠে, গাছগাছালি বেড়ে ওঠে, এই সৃষ্টি জগতের সব কিছুই বেড়ে ওঠে। হয়তো এই সবুজও বেড়ে উঠছে, কিন্তু আপনার আমার মতো সে বেড়ে উঠতে পারছে না। কেন? সে কিছু সমাজপতির কারণে বেড়ে উঠতে পারছে না। সমাজকে সে বারবার বোঝানোর চেষ্টা করছে, আমার জন্মগত অধিকারটুকু ফেরত দিতে, আমার নাগরিক অধিকারটুকু ফেরত দিতে। তার আজকে জাতীয় পরিচয়পত্র নেই, তার সন্তানগুলোকে সে আজকে দুটো মেয়ে অবুঝ, এই দুটো মেয়েকেও যদি স্কুলে ভর্তি করাতে হয়, কোথাও ভর্তি করাতে হয়, তার জন্য জাতীয় পরিচয়পত্র লাগে বা জন্ম নিবন্ধন লাগে, সেখানেও সে বছর থাকবে। কিন্তু কেন? কার ভুলের কারণে এমন হচ্ছে, এমন হবে? তার তো কোনো অপরাধ নেই। যেই অপরাধের শাস্তি তাকে 30টি বছর বয়ে বেড়াচ্ছে। আমরা এই কৃষ্ণচূড়ার পাশে বসে, সবুজ সতেজ বৃক্ষের পাশে বসে যে সুন্দর গল্প শুনছি, এটি একটি নির্মম বাস্তবতার কথা। এই বাস্তবতার হাত ধরে যে সবুজ তার রাষ্ট্রকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, এই রাষ্ট্রের কি দায়িত্ব নেই? এই সমাজে প্রশ্ন ছুড়েছে যে দুর্বলের প্রতি সবলের অত্যাচার, শোষকের প্রতি শোষণের প্রতি শোষকের অত্যাচার, এটা যুগ যুগ ধরে চলে আসছে। দর্শক, আমরা যদি বলি এটি শুধু আমাদেরই অঞ্চলেই নয়, এটা সীমানা পেরিয়ে দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরেই মানুষ এইভাবে তার অনেক অসহায়ের গল্প, জীবনের গল্প বনে যায়। কিন্তু জীবনটা কোনো এক সময় থমকে দাঁড়ায়। আমরা প্রত্যাশা করি এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার যে সমস্ত ভুলগুলো রয়েছে, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা এই সবুজকে বেড়ে ওঠার জন্য যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলোকে কাটিয়ে সবুজকে ঠিকই সবুজের মতো পথ করে উড়ার একটা ব্যবস্থা রাষ্ট্র করবে, সেই প্রত্যাশায় শেষ করছি। এখন পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। মোর্শেদ, উত্তর দক্ষিণ।